বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল এখন ঢাকাতে। তাদের যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে, ভিসাও হয়েছে কিন্তু থাইল্যান্ডে যেতে পারে নাই, সেটা অন্য আলাপ। বাফুফের অপেশাদারিত্ব, ব্যর্থতা, এগুলো নিয়ে বলতে বলতে গা নিজেরই সয়ে গেছে। সো তাদের তো আর সইবেই। এখন প্রশ্নটা হচ্ছে যে বাফুফের এই অপেশাদারিত্ব, এই মানে অমনোযোগিতা, সব কিছুর পরেও এই দলটাকে নিয়ে কতটুকু আশা করা যায়? আপনার ছেলেকে আপনি ঠিকমতো গাইড করলেন না, পড়তে দিলেন না, তাকে দিয়ে আপনি A+ আশা করবেন? আসলে কি সম্ভব? সেই ব্যাপারটা নিয়ে আজকে আলাপ করবো। প্রথমত বলি যে শিডিউল ছিল যে থাইল্যান্ডে গিয়ে 2টা প্রীতি ম্যাচ খেলবে, সেটা হয় নাই। কিন্তু রিসেন্টলি আবার শুনতেছি পুলিশ এবং ফর্টিস এফসির বিপক্ষে এই দল একটা 2টা ম্যাচ খেলবে। খুবই ভালো কথা। এই ম্যাচ খেলে তারপরে তারা উড়াল দিবে এশিয়ার বাছাইয়ের জন্য। তো যাই হোক, অব্যবস্থাপনা মোটামুটি শুরুর দিকে 1 মাসের উপরে শামসুল তাদের ট্রেনিং করছে, ওটা ঠিক ছিল। আবাসিক ক্যাম্প খুব ভালো ছিল, বন্ডিং ক্রিয়েট হয়েছে। কিন্তু পরবর্তীতে গিয়ে আবার জিনিসটা নষ্ট হয়ে গেল। এখন আবার তারা যাচ্ছে মানে খেলতে। যাই হোক, কী খেলবে না খেলবে সেটা একটা আলাপ তো হবেই। কিন্তু খেলা যখন উজবেকিস্তানে, ঘরের মাটিতে, উজবেকিস্তান যখন আবার সে আমাদেরই গ্রুপে, উজবেকিস্তান, সিরিয়া, ভারত, তখন আমাদের জন্য আসলে ভাগ্যে কি অপেক্ষা করছে? দেখেন, টিমটাকে যদি বলি, এখনও টিম ঘোষণা হয়নি, টিম ঘোষণা হবে 25 তারিখে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিউমার। হ্যাঁ, রিউমার সত্যি হতে পারে, কিন্তু এটা রিউমার। যেই রিউমারটাতে দেখা যাচ্ছে যে বসুন্ধরা কিংসের যেসব খেলোয়াড় ছিল তাদেরকে তিনি রাখেন নাই। স্যামুয়েল রাকসাম, তারপর হচ্ছে যে আপনার মুরশেদ, এদেরকে রাখেন নাই, বা মিঠু, এদেরকে রাখেন নাই। মানে এটা এটা এক ধরনের ভালো ডিসিশন। কোচের এই অ্যারোগেন্স, এটা আমরা পছন্দ করি। আমার কথা হলো যে সব কিছুর আগে প্রফেশনালিজম, সেটা হয় নাই, ফাইন, রাখেন নাই, আমি এটা মাইন্ড করবো না। বিদেশি 5জন বংশোদ্ভূত খেলোয়াড় আসছে, তাদেরকে তিনি রাখছেন এবং তাদেরকে তিনি খেলাবেন, সেটাও ভাবতেছি। কিন্তু উজবেকিস্তানের সাথে প্রথম ম্যাচটা আমাদের কেমন হবে, কেমন খেলা উচিত? দেখেন, উজবেকিস্তান স্বাগতিক হিসাবে তো দুর্দান্ত দলই, এবং তারা দল হিসাবেও দুর্দান্ত। তারা প্রচুর পরিমাণে যে ফিজিক্যালি ফিট, ব্যালেন্সড, এবং তারা স্বাগতিক হিসাবে খুব ভালো পারফরমেন্স দেয় সবসময়, জাতীয় দলে, অনূর্ধ্ব 20 দলে। তো ওই জায়গাটাই আমাদের ম্যাচটা হারবো নাকি জিতবো এই তর্কে যদি যাই, সেটা হবে খুব বেশি ডিপ আলাপ। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই ম্যাচটা আমরা হেরে যাব। কিন্তু হেরে গেলেও এই ম্যাচটাতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বনিম্ন কম ব্যবধানে হারতে হবে। এখন বলতে পারবেন যে কেন কম ব্যবধান, কেন বা হারবোই বা কেন? হারবো, আমি ধরে নিচ্ছি হারবো, কারণ উজবেকিস্তানের সাথে বাংলাদেশ এই টিম পারবে না। যদি হারেই তাহলে কম ব্যবধান কেন? কম ব্যবধানটা হচ্ছে এই কারণে যে এখানে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন 8টাই যাবে না, 7টা রানার্স আপ টিমও যাবে। ওই রানার্স আপ টিমটা যদি আপনি হইতে চান তাহলে আপনাকে কম ব্যবধানেই হারে থাকতে হবে, কারণ গোল ডিফারেন্সটা কাউন্ট করা হবে। এর পরবর্তী ম্যাচ আছে সিরিয়ার সাথে বাস্তবতা যদি বলেন তাহলে আমি বলবো 50-50 চান্স। জেতার সম্ভাবনাও যে নেই সেটা বলবো না, আবার হারার সম্ভাবনাও আছে সেটা বলবো না, কিন্তু চান্স 50-50। এই 50-50কে যদি আপনি ড্রতে নিয়ে যান তাহলে আপনার জন্য কপাল খারাপ। এই 50-50 চান্সকে আপনার জেতা চান্সে নিতে হবে। আর যদি ড্র হয়ে যায় তাহলে আপনি মানে মানে বেস্ট রানার্স আপ 7 টিমের মধ্যে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে তখন প্রশ্ন উঠে যাবে। সো সিরিয়ার সাথে আমার মনে হয় জেতার জন্য খেলা উচিত, ওই মাইন্ডসেটটা রাখা উচিত, এবং সিরিয়ার মতো টিমকে চ্যালেঞ্জ করা উচিত। কারণ আমাদের অ্যাডাম আব্বাস আছে, মাহে খান আছে, আমাদের ইব্রাহিম নওয়াজ আছে, আমাদের আছে যে ফারজাদ করিম আছে। সো আমাদের এই জিনিসগুলো করা উচিত, এই ট্যাকটিক্যাল জিনিসটা নেওয়া উচিত যে আমরা জিততেই নামবো। শুধু অ্যাডাম আব্বাসের উপর ভরসা করতেছি না, আমরা জিততে নামবো। অ্যাডাম আব্বাস এমন হতে পারে গিয়ে সুপার ফ্লপ হইতে পারে, বাট আই মাইট সে যে রোনান সুইনিভান থাকলে আমাদের টিমটা আরও দুর্দান্ত লাগতো, দুর্দান্ত হইতো। কিন্তু তার একাডেমিক ক্যারিয়ারের জন্য সে আসতে পারে নাই। লাস্ট যে ম্যাচটা থাকবে সেটা হচ্ছে ভারতের সাথে সাফেই জিতছি অনূর্ধ্ব 20-এ। সো ওখান থেকে জেতা উচিত, কিন্তু ভারত কি ছেড়ে দেবে আমাকে? ভারত তো সেই দেশও না, সেই দলও না। তারা কিন্তু দুর্দান্ত খেলার চেষ্টা করবে, এবং ভারত কিন্তু, আমি ভাত খাওয়াচ্ছি হচ্ছে পেনাল্টিতে গিয়ে, ওখানে তার পেনাল্টি পাবো না। তার মানে ম্যাচটা আমি যদি ড্র ধরি তাহলে সেটা হলো কি আমার জন্য ওই পুরো এশিয়ান অর্জন দেশের কাপ, বিশ্বকাপ বাছাইটাই হচ্ছে আমার জন্য একটা মানে কি হলো, মানে যাকে বলে গুড ফর নাথিং, কিছুই হলো না।
উজবেকিস্তানের কাছে হারলাম, সিরিয়ার কাছে ড্র করলাম, ভারতের কাছে ড্র করলাম, কি হলো? লাস্ট 7-এতে চাইতে পারলাম না। তার মানে এখানে আপনাকে 3টা ম্যাচ আমি 3টাই জিততে হবে মনে করেন। না হলে যদি আপনি উজবেকিস্তানের কাছে যদি হারেন তাহলে কোন ব্যবধানে হারতে হবে এবং বাকি 2টা ম্যাচ আপনাকে অবশ্যই জিততে হবে। দেন আপনি যদি 7 পয়েন্ট পান, 7 পয়েন্ট নিয়েও যদি আপনি যেতে চান তাহলেও আপনাকে গোল ব্যবধানে আগায় থাকার কারণে আপনি একটা সুযোগ পাবেন যদি উজবেকিস্তানের কাছে 5-0 6-0 গোলে না হেরে বসেন। সো এই টোটাল বিষয়টা আমার ধারণা কোচ মার্টিন খুব হয়তো ভালোভাবে অ্যানালাইসিস করতেছেন, ভাবতেছেন কি করা যায়, কীভাবে কি না করা যায়। বাট ওভারঅল এই টিমটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটা মোটামুটি সলিড। কিন্তু তারা ঢাকায় আসার পরে তারা থাইল্যান্ডে যেতে পারলো না, প্রীতি ম্যাচ খেলতে পারলো না, এই জিনিসটা খুব ভোগাবে আমি শিওর। কিন্তু দল হিসাবে টিম হিসেবে কতটা বিল্ড আপ করতে পারলো সেটা আমরা বুঝতে পারতেছি না। ফরেস্ট হিসেবে পুলিশের সাথে খেলে আমরা নিজেদের কতটুকু বুঝতে পারবো আমি জানি না। এখন মন্দের ভালো হয়তো এটাই হবে। তবে টিম কম্বিনেশনটা এর ভিতরে সেট করে ফেলা উচিত। 2-3টা ম্যাচ খেলে টিম কম্বিনেশনটা, টিম প্লেটা, টিম বন্ডিংটা ঠিক করে ফেলা উচিত। অনূর্ধ্ব-20 আপনার কাছে কি মনে হয় অ্যাডাম আব্বাস, মাহে খানের আসার পরে আপনার কি মনে হয় যে আসলে এই টিমটা কতদূর প্রোগ্রেস করতে পারবে? আমার কাছে যদি বলেন খুব বাস্তববাদী হতে পারেন, আমি বলবো যে খুব কপাল ভালো হইলে হচ্ছে ভারতের সাথে জিততে পারে আর 2টা ম্যাচ হারবে। আমার কাছে এরকম মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেবেন নিতাম না, যদি সাবস্ক্রাইব করে না থাকেন ভাই একটু করেন, কারণ আপনাদের সাথে কথা বলি দেখে যাচ্ছে যখন একটু সাবস্ক্রাইব করে দেন। ভালো না লাগলেও, খারাপ না লাগলেও করেন, আর ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাই হোক, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।